সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। দর্শক, অনেকদিন পরে আজকে আমরা এই অনুষ্ঠান শুরু করেছি ঈদের বিরতির পরে। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন কোম্পানি আইন বিশেষজ্ঞ হাসান মাহমুদ বিপ্লব। বিপ্লব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও আছেন পুঁজিবাজার বিশেষজ্ঞ তুহিন রেজা। তুহিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আজকে আমরা কোম্পানি আইন নিয়ে আলোচনা করব আইন কানুন নিয়ে, যেগুলো যে আইনগুলো করা হয় সেগুলো আসলে বিনিয়োগকারীদের জন্য কতটুকু, যারা এই আইনগুলো করেন তারা কতটুকু বুঝে করেন, কিংবা সেটি বাজারে বর্তমান প্রেক্ষিতে সেটি কতটুকু যৌক্তিক, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনারা আমাদের সাথে যোগ দিতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে। বিপ্লব ভাই, যে বর্তমানে বিএসসি এ গ্রেডে উন্নীত হয়েছে, আপনি জানেন যে তারা অনেক কাজ করছেন, অনেক আইন করছেন যেটি দীর্ঘমেয়াদে পুঁজিবাজারের জন্য ইতিবাচক। এবং আমরা দেখছি কিছু কিছু আইন যেগুলো আগে বলা হতো যে উদ্যোক্তারা শেয়ার বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে, যে কোম্পানিগুলো তালিকাভুক্ত হতো তারা 30%, এখন যেটি করেছে লোন পরিশোধ করতে পারবে না। এই আইনগুলো তো ইতিবাচক অনেক, এবং এ গ্রেড উন্নীত হওয়ার পরে যেসব আইন কানুন করা দরকার সেগুলোর কতটুকু হয়েছে, কিংবা যারা এই যে ডিএসসি সিএসসি আছে, কিংবা যেসব ব্রোকারেজ হাউস মার্চেন্ট ব্যাঙ্কগুলো আছে, তাদের যে লোকজন আছে যারা সেবাটা দিচ্ছে, তারা কতটুকু এই আইন সম্পর্কে জানেন, কোম্পানি আইন কিংবা যে। আমি আপনাকে যেটি বলছি, বাংলাদেশে এসএসসি এ গ্রেডে উন্নতি হওয়ার জন্য আমি প্রথমেই এসএসসি যিনি চেয়ারম্যান এবং যিনি কমিশনার আছেন অ্যাডমিন, তাদের দুজনকেই ধন্যবাদ জানাই। তারা খুব আন্তরিকভাবে দুজনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আপ্রাণ চেষ্টা করেছেন। আজকে কিন্তু একদিনে এসএসসি উঠেনি এবং অনেকগুলো আইনের ভয়াবহ ধরনের চেঞ্জ এসেছে। যেমন ধরেন, একটি কোম্পানি আগে লিস্টেড হলে প্রথম বছরই বোনাস দিয়ে বোনাসটা বিক্রি করে দিতে পারত। এখন কিন্তু যেমন মূল শেয়ারটা 3 বছরের লকিং, বোনাসটাও কিন্তু 2 ইয়ার্স লকিংয়ের মধ্যে পড়ে গেছে। এটি বিনিয়োগকারীদের জন্য খুবই একটা পজিটিভ। আপনি যদি ওয়েস্টার্ন মেরিনের কথা ধরেন, প্রথম বছর এসে বোনাস দিয়ে বোনাসটা বিক্রি করে কোম্পানির মালিকরা অনেক টাকা বাজার থেকে নিয়ে গেছে। এখন তারপরে কিন্তু ফ্যামিলি ট্যাক্স, এই জিনিসগুলি এখন বন্ধ হয়ে যাবে। তার মানে কোম্পানি ক্যাশ ডিভিডেন্টে যাবে। এটি ধরেন গতকাল একটি পাওয়ার কোম্পানি ডিভিডেন্ট দিয়েছে, অসাধারণ ভালো ডিভিডেন্ট। কারণ কি, কোম্পানিও জানে যে আমি কিন্তু 3 বছরের আগে এই মার্কেট থেকে বোনাস কাগজ বেচে টাকা নিতে পারবো। এটি একটি। আরেকটি কথা হচ্ছে, আমাদের ধরেন যে মার্জিন রুল 99, এটাও আধুনিক। আরেকটা ভালো হচ্ছে, মিউচুয়াল ফান্ডের কিছু সংশোধনী আসছে, সেটিতে মিউচুয়াল ফান্ডকে 2 বছর পর পর এজিএম করতে হবে, এবং যদি 70% মিউচুয়াল ফান্ডের লোকরা মনে করে যে তারা ব্যর্থ, তাহলে লিকুইডে করতে পারে। কারণ এখন দেখেন ফেস ভ্যালু, মানে বুক ভ্যালু আছে 10 টাকা, ফেস ভ্যালু 4 টাকা। তো অনেকে চাইতেই পারে এই ফান্ড আপনার হাতে না রেখে। প্রত্যেক বছর তখন হবে কি, এটা প্রতিযোগিতা এবং কম্পিটিশন হবে, আপনি ভালো ডিভিডেন্ড দেওয়ার চেষ্টা করবেন। এই যে আইনগুলি হচ্ছে, তবে মার্কেট মেকার রুলস হচ্ছে, তারপর অল্টারনেটিভ ইনভেস্টমেন্টের আইন হচ্ছে, এবং অর্থমন্ত্রী বলছেন ফাইন্যান্সিয়াল কাউন্সিল একটাও হয়ে যাবে। এখন আমাদের দুর্বলতা কোথায়? আমার যে দুর্বলতা হচ্ছে, এসএসসি একটা এখন নতুন করে একাডেমি খোলার চিন্তা করা হচ্ছে। দুটো জায়গায় এসএসসির আমি দুর্বলতা দেখি, যে 5 জন কমিশনার আছেন, আমি মনে করি এর মধ্যে একজন প্রফেশনাল আইন প্র্যাকটিস করে এরকম একজন কমিশনার দরকার, আর একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দরকার। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোম্পানির যে একটা নতুন কোম্পানি আইপিওর সময় উনি কিন্তু সবচেয়ে ভালো ভ্যালুয়েশন করতে পারবেন, এইখানে নেই। এবং খুব ভালো আইনজীবী নেই, সাধারণত একজন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজকে আমরা কমিশনার হিসেবে দেখি। কিন্তু আসলে এই কোম্পানি আইন বাংলাদেশে খুব কম লোক জানেন। ডক্টর জহির জানতেন, মারা গেছেন। এখন রফিকুল হক স্যার আছেন, মানে রকনউদ্দিন মাম, খুব কম লোক জানেন। তার মানে হচ্ছে, আপনি যদি একজন ভালো কমিশনার এইদিকে না দিতে পারেন, আইনটাকে যে বাস্তবায়ন করবে সে যদি, এটার জন্য দরকার হচ্ছে একটা ইন্টেন্সিভ ওয়ার্ল্ড ক্লাস একটা আপনার, মানে একদিন হলেও এটির একটা আপনার ওয়ার্কশপ। বাট আনফর্চুনেটলি বিআইসিএম যেটি আছে তারা ব্যর্থ হয়েছে, এবং ডিএসসি এবং সিএসসি তারা ইনভেস্টর অ্যাওয়ারনেস করে। কিন্তু প্রবলেম হচ্ছে, এটি জানার তো শুধু ইনভেস্টরদের দরকার না। এই যে আমাদের এতগুলি ব্রোকারেজ হাউস, প্রায় 50টার উপরে মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, অধিকাংশ আইনটাই জানে না। এখন আইন না জানার ফলে কি হয়েছে, এই যে এত মার্জিন ইকুইটি যে মাইনাসে গেছে, এর একটি বড় কারণ হচ্ছে তাদের আইনের অজ্ঞতা। এখন কথা হচ্ছে, ধরেন আপনাকে একজন ফোনে বললো যে ভাই আপনি বেচেন না, আপনি বেচছেন না, বাট প্রবলেম হচ্ছে যখন লিখিত যাবেন, ও লোক বলবে আমি তো কোথাও কিছু দেই নেই। তার মানে হচ্ছে, আইন যখন যাবে তখন কিন্তু বিনিয়োগকারীরও লাভ। যদি 2010 সালে সমস্ত শেয়ার আপনার মার্জিন রোল ক্লিয়ার করে দিত, তাহলে কিন্তু বিনিয়োগকারীদের তখন এক একজনের যা 10 কোটি ছিল সে তো 3 কোটি পেত।
আজকে তার উল্টা 3 কোটি মাইনাস, তার মানে এই জায়গায় আসবো ভাই, আমি তুহিন ভাইয়ের কাছে একটু যেতে চাই। তুহিন ভাই, আপনি তো আর্থিক খাতের অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, দীর্ঘদিন ধরে পুঁজিবাজারের সাথে আছেন। বর্তমান বাজারের একটি ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে যে কিছু ভালো শেয়ারেরও ট্রেড ভালো হচ্ছে এবং দুর্বল শেয়ারের দামও বাড়ছে। যেটা হচ্ছে এর আগে আমরা দেখেছি যে এক ক্যাটাগরি মানে একটি সেক্টরের প্রাইস আপ হলে অন্য সেক্টরটা পড়ে যেত, মানে ওই সেক্টর বিক্রি করে অন্য যেটা বাড়ছে সেটি কিনছে। এখন সেটির একটি পরিবর্তন দেখা যাচ্ছে। এটি কি বাজারে নতুন করে ফান্ড ঢুকছে নাকি, মানে বিষয়টা কিভাবে আপনি দেখছেন? কি মনে আসলে হচ্ছে বেশ আপনার এই কিছুদিন মুহূর্তে? ধরে আপনার কথাটা খুবই যুক্তিসঙ্গত, কারণ বেশ কিছুদিন ধরে আমরা দেখছি যে এই বাজারের মধ্যকার বিবাদমান যে কোম্পানিগুলো তাদের লেনদেনের যে সংখ্যা, এবং এক এক সময় ট্রেন্ড ধরে আমরা দেখতাম যে হয় জাঙ্ক শেয়ার বাড়লে জাঙ্ক শেয়ার বাড়ছে তো বাড়ছে, কিছু কিছু আইটেম ধরে ধরে বাড়ার একটা প্রবণতা ছিল। বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি, এটি পরিলক্ষিত হচ্ছে যে শেয়ারগুলি এখন কিন্তু ভালো শেয়ার এবং খারাপ শেয়ার সব শেয়ারই বাড়ছে। তার পিছনে কারণ হচ্ছে যে আপনাকে একটা বেচে আর একটা কিনতে হচ্ছে না। তার মানে কি? তার মানে হচ্ছে নতুন টাকার ইনজেকশন এখানে এসেছে, যেই টাকাগুলি দিয়ে আমি নতুন করে শেয়ার কিনতে পারছি। আমার পুরনো শেয়ারকে বিক্রি করে লগ্নি করে আমি অন্য শেয়ারের দিকে ধাবিত হচ্ছি না। সে কারণেই দেখবেন যে ভালো শেয়ারগুলো বাড়ছে, কারণ বেশ কিছু ইনভেস্টর মার্কেটে এসছেন যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করার জন্য এসছেন। জাঙ্ক শেয়ারগুলি বাড়ছে, তার পিছনে কারণ হচ্ছে এই ইনভেস্টর আসার কারণে মার্কেট রিলেটেড যে লোকজন যারা মার্কেটে বিবাদমান মার্কেটের মধ্যে রয়েছেন তারাও আবার নড়ে চড়ে বসছেন। সেটি অবশ্যই ভালো মার্কেটের জন্য। আমি গত প্রোগ্রামে আপনাকে বলে গিয়েছিলাম যে মার্কেটের ট্রানজ্যাকশন একদিন 1000 কোটি টাকা হওয়ার কোনো কারণ নেই। তার পিছনে কারণ হচ্ছে যে যখন আপনি T+3-তে T+2-তে ট্রেড করবেন তখন আপনার ভলিউম বেশি করে হবে। ভলিউম বেশি হওয়ার মানে এই না যে আপনার মার্কেট খুব ভালো আছে। মার্কেট স্টেবল তখনই থাকবে যখন ভলিউম হবে ওই শেয়ারের সংখ্যার অনুপাতে। যখন ধরেন আপনি একটা শেয়ারে আজকে ইনভেস্টমেন্ট করলেন, আপনি এই শেয়ারটা ডিভিডেন্টের পরে হয়তো গিয়ে বোনাস শেয়ার বেচবেন, বা 1 বছর পরে আপনার প্ল্যানিং আছে, এফডিআর এর মতো করে আপনি ক্যাপিটাল মার্কেটে এসছেন, এখানে অর্থ লগ্নি করলেন। তো আপনার তো দরকার নাই প্রতিদিন শেয়ার বিক্রি করে। এটা তো তাহলে কমিশন শুধুমাত্র যত শেয়ারের ভলিউম বাড়বে এইটা ব্রোকারদের কমিশন হবে। আপনার ডিমিউচুয়ালাইজেশনের ক্ষেত্রে এখন আপনারা দেখবেন যে ডিমিউচুয়ালাইজ হওয়ার পরে তাদের যে কমিশনের পার্সেন্টেজ সেটার উপরে ভ্যাট, নানান খরচ বিনিয়োগকারীর। তার চেয়ে ভালো হচ্ছে বিনিয়োগকারীরা একটু লং টার্মে গেলে একদিকে যেমন তাদের অর্থ সাশ্রয় হয়, দুই ওই শেয়ারটাকে একটা পজিশন নিতে এবং সেই শেয়ারটা একটা মাইলস্টোনকে পার করে দিয়ে তারপরে শেয়ারটা থেকে এক্সিট নেওয়া। তাহলে হবে কি, একটা বিনিয়োগকারী যখন একটা লং টাইম প্ল্যানিং করে একটা শেয়ারের মধ্যে অর্থ লগ্নি করবেন তখন উনি অনেক ভালো করে ওই শেয়ারটার বিশ্লেষণ করবেন। তুহিন ভাই, এখানে আমি সমস্যাটা একটু হচ্ছে বলি, জি, জি, একটু জি। মানে ওনার সাথে আইসিবি কে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট 2400 কোটি টাকা দিয়েছে 5টা শর্তে, এবং এটি খুবই পজিটিভ, এবং আপনি এর একটা বড় ধরনের চেঞ্জ অক্টোবরের মিডে পাবেন। আমি ওনার সাথে যুক্ত করছি। শুধু যে বাইরে থেকে টাকা আসছে সেটা না, বাংলাদেশ সরকার এই প্রথমবারের মতো পুঁজিবাজারে না, টোটাল ব্যয় এবং আয়ের ক্ষেত্রে, ব্যয়ের ক্ষেত্রে 13,600 কোটি টাকা রেখেছে পুঁজিবাজারের জন্য। প্রথম এই ছাড় করেছে এই আপনার 2400 কোটি। তার জন্যই আপনি দেখছেন যেসব সেক্টরগুলি ঘুমিয়েছিল, মানে আইসিবির অনেক ব্যাংক, লিজিং, ইন্স্যুরেন্স, এগুলি কিন্তু আস্তে আস্তে মুভ করা শুরু করেছে। এইটাই আমি বলতে চাচ্ছি ওনার সাথে, যে বাজারে এখন টাকার সমস্যা নেই, আস্থাও আছে। আমরা আসলে সোনালী দিন দেখতে এখানে পারি। বিপ্লব ভাই, এখানে আইসিবির ব্যাপারে একটি কথা প্রচলিত যে আইসিবি ডাম্পিং স্টেশন, মানেটা হলো যে আপনি শেয়ার কিনলেন, আইসিবি আপনার কাছ থেকে শেয়ারটা কিনে নেয়। মানে এই যে একটা গুজব, এটা সত্য মিথ্যাটা যতটা আছে তার চেয়ে কিন্তু বাজারে গুজবটা আমি বেশি। বলি বাজারে এই গুজবটা আছে, কিন্তু আপনি যদি মূল আইসিবির বই 5 বছর ধরে পড়েন, আপনি 10 সাল থেকে পড়েন, আইসিবি কিন্তু কোনো বছর মূল আইসিবি লস করেনি। এই গুজবটা হতে পারে যে আইসিবির কিছু মিউচুয়াল ফান্ডে অ্যানামলি থাকতে পারে বা অন্য কোথাও, বাট মূল আইসিবিতে যে বোর্ড এবং তার যে স্ট্রাকচার, মানে চেয়ারম্যান থেকে শুরু করে একজন আর্মির ব্রিগেডিয়ার জেনারেল থেকে শুরু করে এটিকে, আর আইসিবির দুটো আইন আছে। একটি আইন হচ্ছে আপনি জেনে নেন আইসিবি কোনো শেয়ার লসে কিনতে পারে না। আর আইসিবির ওই যে মানুষ যতই বলে, আমি যখন বই খুলে দেখি টপমোস্ট শেয়ারগুলি আইসিবি 5 কোটি 6 কোটি করে কিনে রেখেছে। জিপি আছে, প্রকৌশল খাতে সর্বোচ্চ ভালোটা আছে। আইসিবির কাছে যেগুলি নাম শুনি বাজারে ডাম্প করা, বছর শেষে ওগুলি দেখি না। তার মানে হচ্ছে বাজারের গুজব তো বয়ে, আইসিবি তো স্বচ্ছ প্রতিষ্ঠান, প্রত্যেক বছর অ্যানুয়াল রিপোর্টে তাদের ফুল কী কী শেয়ার থাকে সেটা দিয়ে দেয়,
কোন শেয়ারগুলি কিনলো, কত প্রাইসে কিনলো, বেচলো, টোটালটা দিয়ে থাকে। বাজারের এই গুঞ্জনের সাথে এটা মিলে না। এটির একটি কারণ হতে পারে এটি হয়তো আইসিবির কোড ব্যবহার করে অনেকে কাজটা করে, মানে এইটি বাজারে আইসিবি কিনছে বা আইসিবি নিয়ে নিচ্ছে শুনলে বিনিয়োগকারীরা ধাবিত হয়। যারা ট্রেড করে আপনি তো বুঝতে পারবেন না, কারণ আইসিবির বিও তো একটা, মানে আইসিবি থেকে আপনি মূল আইসিবি কিনলেও একটা জায়গায় দেখা যাবে, আপনি ব্যক্তি বিনিয়োগকারী 100 কোটি জমা দিয়ে কিনলেও তখন অনেকেই বিভ্রান্ত হবেন, তখন একটা বাজে শেয়ার, তখন বলবেন আইসিবি কিনছে। বাট আমি নিশ্চিতভাবে জানি এবারে জাঙ্কের সময় আইসিবি অন্তত পক্ষে 2 থেকে 300 কোটি টাকার শেয়ার বাজারে সাপ্লাই দিয়ে দিয়েছে প্রথমবারের মতো। মানে আপনি জানেন যখন 2010 সালে আইসিবি করেছিল কি, লোকাল কোম্পানিগুলি বেঁচেছিল, মাল্টিন্যাশনাল স্ট্রং হয়েছে। আবার মাল্টিন্যাশনাল গত 2 বছর যখন ভালো হয়েছে, ওরা কিন্তু লাফার্জ 118 টাকা করে 2 কোটি লাফার্জ বেঁচে ফেলেছিল। তার মানে আইসিবিকে আমরা যেরকম বলছি এই প্রতিষ্ঠানটা প্রত্যেক বছর লাভ করে, ডিভিডেন্ড দিচ্ছে, 10 সালের পর থেকে কোনো দিন লসে যায়নি, তার যে মানে যে পরিমাণ ইনভেস্টমেন্ট তার থেকে সবসময় 60% তার বেশি ভ্যালু থাকে। তো আমরা যতটা বলি বা যতটা শোনা যায় আসলে বাস্তবে ততটা না। তুন ভাই, আপনি যেটি বলছিলেন যে বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করবে, 1 বছর পরে বা 2 বছর পরে তারা ডিভিডেন্ড পাবে, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে যে যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আছেন তারাই তো দীর্ঘমেয়াদে বিনিয়োগ করছেন না, তারাই তো T+2-তে বা মানে কমিশন বাদ দিয়ে যদি 50 পয়সা থাকে তাও প্রফিটে থাকলে তারা বিক্রি করে দিচ্ছেন। এই যে একটি বিক্রির চাপ যে পড়ছে, ওই শেয়ারটা কিন্তু যারা ধরে আছে তারা কিন্তু লোকসানে পড়ছে, কিংবা খারাপ বাজারে শেয়ারটার দাম কমে গেলে তখন মনে করছেন যে শেয়ারটা নিশ্চয়ই কোনো ভেতরে কোনো তথ্য আছে, এ কারণে সাধারণ বিনিয়োগকারীরাও বিক্রি করতে বাধ্য হচ্ছে। ঘটনা আসলে তা না, ঘটনাটা হয়েছে এভাবে, ধরেন গুজব নির্ভর মার্কেটে আপনি এই যে উনি এতক্ষণ যে কথা বললেন ওনার কথার সাথে আমি পুরোপুরি একমত। আপনি যেই কথাটা এখন বলছেন যে বড় বড় ইনস্টিটিউশন একটা শেয়ার কিনে T+2-তে বিক্রি করে দেয়, এরকম উদাহরণ খুবই কম, মানে মার্কেটে আছে, অবশ্যই আছে, কিন্তু সেটির সংখ্যা এত কম যে নেগলিজিবল, আপনি এটাকে না ধরলেও চলবে। ওই বিনিয়োগকারীদের যে সংগঠন আছে যারা মার্কেটে গুজবগুলি ছড়ায়, রিউমার বেস যে সমস্ত অর্গানাইজেশনগুলি আছে, তারা অসাধু কিছু ব্যবসায়ী আছে, তারা এইসব ইনস্টিটিউশনের কথা বলে বলে ওই শেয়ারটি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কোনো সময় তাদের দাম কমানোর দরকার হয়, কোনো সময় তাদের দাম বাড়ানোর দরকার হয়, নানান রকম রিউমার ছড়িয়ে তারা কিন্তু বিনিয়োগকারীদেরকে বিভ্রান্ত করছে। বিনিয়োগকারীদের যেটা করা উচিত, যে ওই যে শুরু থেকেই বললাম, যখন আপনি লং টার্ম ইনভেস্টমেন্টে যাবেন তখন তার ফিনান্সিয়াল হেলথটা আপনাকে আগে অ্যানালাইসিস করতে হবে, সাথে সাথে তার গত 3 বছরের গ্রোথ, ওই সেক্টরের যে অ্যাপ্রোচ, আগামী 2 বছর ওই সেক্টরাল অ্যাপ্রোচে গিয়ে এই কোম্পানিগুলো, ওই খাতের কোম্পানিগুলো ভালো করতে পারবে কিনা, সেই ফোরসাইটনেস নিয়ে আপনাকে ইনভেস্টমেন্টটা করতে হবে। আর একবার যখন আপনি ইনভেস্টমেন্ট করলেন তখন কিন্তু কেনার সময় আপনাকে লাভে গিয়ে কিনতে হবে, যাতে করে আপনি এনএবির নিচে বা কাছাকাছি কোথাও শেয়ারটি আপনি পেয়ে যান। যখন আপনি সেটি পাবেন, বছরান্তে যদি আপনার শেয়ারের দামও কমে, কিন্তু যেই ডিভিডেন্ড আপনি লাভ করবেন সেই ডিভিডেন্ড দিয়ে অন্তত আপনার এই যে যতটুকু আপনার শেয়ারের দাম কমবে, প্লাস হচ্ছে যেই টাকাটা ব্যাংকে রাখলে যে ইন্টারেস্ট আপনি পেতেন, দুটোই কিন্তু আপনি পাবেন। এর চেয়ে সেফ ইনভেস্টমেন্ট না করার কোনো কারণ আমার মনে হয় না। আপনি যে কথাটি বললেন যে ওই সেক্টরের দুঃখিত, ওই সেক্টরের অবস্থা কি, ওই ফিউচার ওই সেক্টর কি হতে পারে, সেই বিবেচনায় আমরা বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর ভালো হওয়ার কথা, টেক্সটাইল ভালো হওয়ার কথা, কিন্তু আমরা টেক্সটাইলের অবস্থা কিন্তু তেমনটা দেখছি না। আমি বলিনি, তুই ভাই বলবেন। বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় খাত হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, তারপরেই হচ্ছে গিয়ে পাওয়ার, যেটিতে হচ্ছে থার্ড হচ্ছে আপনার ফার্মাসিউটিক্যাল গ্রোয়িং অনেক, আমি আইটেম বলছি না, সেক্টর হিসেবে। টেক্সটাইল সেক্টরের গ্রোথ হবে না অন্য কারণে, কারণ টেক্সটাইলে একটি আইন আছে, ওদের চূড়ান্ত একটা পয়েন্ট এবার যে ঠিক করে দিয়েছে 0.6, ওটা চূড়ান্ত দেয়, মানে ওটি আপনি লাভ লস যাই করেন ওটি দিয়ে আপনার প্রফিট নির্ধারণ করা হবে, মানে ওটাই চূড়ান্ত। লাভ করলেও দিতে হবে, এলসি থেকে কেটে নিবে, লস করলেও দিতে হবে। তার জন্য কোনো টেক্সটাইলগুলি আনফর্চুনেটলি অনেকগুলি গার্মেন্টস প্রফিট বেশি দেখাতে পারে না, তার যাই প্রফিট হোক সে তো আর বেশি দিবে না। গভর্নমেন্টও ঠিকই করে দিয়েছে, উচ্চ করই শেষ কর, মানে ওই করটাই আপনার চূড়ান্ত দায় বলিয়া বিবেচিত হইবে, এটি কর আইনের কারণে। তার মানে এই খাতে আপনি খুব বেশি ডাইনামিজম পাবেন না। আরেকটা জিনিস হচ্ছে টেক্সটাইল বলতে যদি সুতার কথা বলেন, এক স্কোয়ার টেক্সটাইল বা 2-1টা মতিন স্পিনিং ছাড়া বাকিগুলি প্রবলেম কি, সুতার মার্কেট খুব ওঠানামা করে। সারা ওয়ার্ল্ডে তুলা দিয়ে তো আমরা তো তুলা উৎপাদন করি না, সারা ওয়ার্ল্ডে 60 সেন্ট থেকে $1.10 পর্যন্ত ওঠানামা করে। আর আমাদের যে টপমোস্ট গার্মেন্ট ইন্ডাস্ট্রি, যারা ধরেন আপনার
$30 কোটি বা $40 কোটি এক্সপোর্ট করে গার্মেন্টস, তার একটাও তো লিস্টেড না। আনফর্চুনেটলি নোমান গ্রুপে যে টপমোস্ট কোম্পানি আছে বা হামিম সাহেবের, আপনার এখানে লিস্টেড হয়েছে যেই সব কোম্পানি যে চলতে পারে না। আপনার এখান থেকে কিছু টাকা নিয়েছে, বিনিয়োগকারী কিনেছে, ওই যে বলেছেন 1:1 বোনাস দিয়েছে, বেচে। এখন প্রশ্ন হচ্ছে কোন কোয়ালিটি। যেমন আমাদের দেশের সেরা ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি লিস্টেড হেয়ার, মানে বোথ মাল্টিন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল। সিমেন্টের ক্ষেত্রে দুটো টপমোস্ট মাল্টিন্যাশনাল লিস্টেড, আর রডের মধ্যে বাংলাদেশের সবচেয়ে যে ভালো সেও লিস্টেড। তার মানে আপনাকে বুঝতে হবে ফার্মাসিউটিক্যালে আমাদের সর্বোচ্চ ভালো কোম্পানিগুলি, গ্ল্যাক্সো বলেন, তারপরে স্কোয়ার বলেন, বেক্সিমকো বলেন, রেনেটা বলেন, নতুন একমি এসেছে, টপ অল আর দেয়ার। বাট প্রবলেম হচ্ছে ইন গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল কোনো মানে ওই ধরনের কোম্পানি আর নট দেয়ার। তো যদি ভালো, কিন্তু আমরা টেক্সটাইলের যেসব তালিকাভুক্ত সেগুলোর গ্রোথ তো দেখছি। এখন আপনি হয়তো বেস্ট কোম্পানিগুলো নেই, কিন্তু যেগুলো আছে সেগুলোর গ্রোথ তো আছে, সেই তুলনায় আপনি আপনাকে প্রাইস দেখেন। বলি প্রাইস কেন হবে না, আপনাকে একটু জিনিস বুঝি। ওয়ারেন বাফেটের সবচেয়ে বড় কথা ছিল যে র ম্যাটেরিয়ালের যেটার আমার উপর হাত নাই, যেটা এরকম ফ্ল্যাকচুয়েট করে, এবং আমি যেটার মধ্যে আমার হাতে নাই, মানে আমি টেক্সটাইল মিলের মালিক, আমি কিন্তু বাজারটা কন্ট্রোল করি না, কন্ট্রোল করে হচ্ছে গার্মেন্টসের মালিকরা। তারা যে অর্ডারটা পায় তার উপর সুতার দামটা ফ্ল্যাকচুয়েট করে, মানে তারা যদি ভালো দামে বেচতে পারে তাহলে আপনাকে থেকে ভালো কোয়ালিটির সুতা নেবে। এগুলি কতগুলি জিনিস আছে। আর দেশের যে পরিমাণ বলেছিলেন র কটনের বিষয়, আর একটা জিনিস হচ্ছে যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচারের কাজ আছে, পায়রা বন্দর হচ্ছে, সরকারের বাজেটেই দেওয়া আছে। আপনার পদ্মা সেতু শুধু না, এই 3-4টা সেক্টর, এবং ফার্মাসিউটিক্যাল আলাদা পার্ক হচ্ছে, এপিআই হচ্ছে। তুহিন ভাই, আমরা যে অবস্থায় বাজারের কথা আলোচনা করছিলাম, অনেক বিনিয়োগকারী এখনও হতাশ, কারণ তারা কিন্তু কাঙ্ক্ষিত মুনাফা পাচ্ছে না। গত 6 বছর ধরে বাজারের যে অবস্থা, তাতে যে পরিমাণে প্রফিট হওয়া দরকার সেইটা কিন্তু হচ্ছে না। আমরা দেখছি যে 100 টাকা শেয়ার 10 টাকায় নেমে গেছে, 10 টাকা থেকে হয়তো 10 পয়সা বাড়ছে, 20 পয়সা বাড়ছে। তো এই জায়গায় বিনিয়োগকারী আসলে কি করতে পারেন? প্রথমত ধৈর্য, কারণ ক্যাপিটাল মার্কেটের, সারা ওয়ার্ল্ডের ক্যাপিটাল মার্কেট দিকে আপনি তাকান, নাসদাকের দিকে তাকান, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের দিকে তাকান, ইন্ডিয়া বা পাকিস্তানের দিকে তাকান, পার্শ্ববর্তী দেশগুলো, সব জায়গায় কিন্তু একটা রেসিশনের পরে ফিরতে একটা টাইম ফ্রেম লেগেছে। কারণ অর্থনীতির নিয়ম হচ্ছে যে আপনি ফিরবেনই, ইনহেরিট ক্যাপাবিলিটির কারণে মার্কেট আবার তার একটা সম্মানজনক জায়গায় ফিরে যাবে। আমি বলছি না যে আগের জায়গায় মার্কেট আবার ফিরে যাবে, বাট একটা সম্মানজনক জায়গায় মার্কেট ফিরে যাবে। সেজন্য প্রথমত যেটি ছিল আস্থার সংকট, আস্তে আস্তে কাটতে শুরু করেছে। দ্বিতীয় যেটি ছিল লিকুইডের সংকট, এখন আমরা সে আশার আলো দেখতে পাচ্ছি যে মার্কেট লিকুইড হচ্ছে। তৃতীয় যেটা হচ্ছে যে এই হিউজ ইনফ্রাস্ট্রাকচার, উনি যেটা বলছিলেন সেটির সাথে আমি আবারও একমত, কারণ এই যে হিউজ ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, এই টাকাগুলো কারো না কারো পকেটে তো লাভের টাকা চলে আসছে। যখন পায়রা বন্দর চালু হবে, হাজার হাজার কোটি টাকা আপনি রেভিনিউ আর্ন করবেন। আমার পানের দোকানদাররা থেকে শুরু করে একদম সেই পুরা রাস্তার পাশে হাইওয়ে এবং টোঙের লোকজন টাকা কামাবে, ট্রান্সপোর্টের লোকজন টাকা কামাবে, তারপরে যখন আপনার এই ভ্যাসেলগুলি ওখানে লোডিং আনলোডিং লোকজন টাকা কামাবে। এই বিরাট কর্মযজ্ঞ, এবং এর সাথে যে ইন্ডাস্ট্রিগুলি বাংলাদেশে আসবে, এই হাবের মধ্যে যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলি প্রতিষ্ঠিত হবে, ইউরোপিয়ানদের জন্য আলাদা হাব, আমেরিকানদের জন্য আলাদা হাব, ইন্ডিয়ানদের জন্য আলাদা হাব, এই সব জায়গায় যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলি হবে তাদের মধ্যে কোনো কোনো কোম্পানি ক্যাপিটাল মার্কেটে কিন্তু আসবে। এবং এখন যেটা আমরা, উনি যে কথাটা বললেন, এখন যে টপ মোস্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমরা খুঁজে পাচ্ছি না, হয়তো অদূর ভবিষ্যতে সেটিও পাবো। এখন যেমন আমরা অনেক অনেক জায়গায়, যেমন বাংলাদেশের সবচেয়ে বড় কর্পোরেটগুলি প্রোপ্রাইটারশিপ কনসার্নের মতো বিহেভ করে, তারা কর্পোরেটাইজ হতেই চায় না, তাদের একটা ভয় আছে যে এত এত হাজার হাজার কোটি টাকা নিয়ে এরপরে যখন আমি ক্যাপিটাল মার্কেটে যাব তখন হাজার রকমের রেগুলেশনস আমার মধ্যে এসে পড়বে, আমার ইনকাম ট্যাক্সটা ওইভাবে করে দিতে হবে, ভয় পায়। এই যে ভয় পায়, এই ভয়টা কিন্তু ওই কারণে পায় না যে উনি যদি কর্পোরেটাইজ হন তাহলে ওনার সুবিধা কিন্তু সাধারণ বিনিয়োগকারীর চেয়ে বেশি, সেটা ওনারা বুঝেন না। ওনারা বুঝেন যে যজ্ঞের ধনের মতো একটা জিনিস আমরা এতদিন ধরে নার্চার করে করে বড় করে নিয়ে আসলাম, এখন হঠাৎ করে ক্যাপিটাল মার্কেটে গেলে পরে এটা না কি হয়ে যায়, নানান রকম একটা জটিলতার আমি সম্মুখীন হতে পারি। তো সেই ধ্যান ধারণা এই ফার্স্ট জেনারেশন বিজনেস বা স্বাধীনতার পরে এখন ফার্স্ট জেনারেশন বিজনেসম্যান, সেকেন্ড জেনারেশন বিজনেসম্যানে কেবল আমরা প্রবেশ করেছি। সেকেন্ড জেনারেশন বিজনেসম্যান যারা বাইরে থেকে পড়াশোনা করে আসছে, ওয়ার্ল্ডের মার্জার এবং অ্যাকুইজিশনগুলি দেখে আসছে, বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানির অ্যাপ্রোচগুলি যারা দেখে আসছে, তারা কিন্তু এসে সেকেন্ড জেনারেশন এখন শুরু করেছে। 2-4-5 বছরের মধ্যে ওদের ওই যে ব্যাক যে ধ্যান ধারণা, পুরনো দিনের যে চিন্তা, সেই চিন্তা থেকে ওনারাও বের হয়ে আসবেন আশা করি। সেটি যদি আসেন তাহলে বড় বড় কোম্পানিগুলোও মার্কেটে আসবে। এবং আমার ধারণা এখন যেমন ধরেন মানি মার্কেটের ক্যাপ কত,
4,00,000 কোটি টাকার মতো। ক্যাপিটাল মার্কেটের ক্যাপ এক সময় কাছাকাছি ছিল এখন কমে এবং গেছে, সেটা এখন দাম আড়াই বাড়ার কারণে ছিল। এখন বাস্তবিক অর্থে বিএসইসির যে রুলস এবং রেগুলেশন যেগুলি এখন ইমপ্লিমেন্ট হয়েছে, নতুন তালিকাভুক্তি কোম্পানির ক্ষেত্রে যে সমস্ত লগুলিকে এখন ইমপ্লিমেন্ট করা হচ্ছে, অদূর ভবিষ্যতে 2-3 বছর লং রানে গেলে একটা সময় গিয়ে আপনি দেখবেন যে আমার আসলেই মার্কেট ক্যাপ 4,000 কোটি বা 4 লক্ষ কোটি টাকা হবে এবং ওই মার্কেট ক্যাপটা হবে স্টেবল মার্কেট ক্যাপ এবং ক্যাপিটালাইজেশনটা বাড়বে শুধুমাত্র দাম বাড়ার কারণে। দেখবেন যে বহু শেয়ার এনএভির কাছাকাছি ট্রেড হচ্ছে, বহু মিউচুয়াল ফান্ড তাদের অভিহিত মূল্যের কাছাকাছি ট্রেড হচ্ছে, তারপরও কিন্তু 4,00,000 কোটি টাকা আমার ক্যাপিটালাইজেশন হবে ক্যাপিটাল মার্কেটের। এটির যে একটা শুভ সূচনা সেটি কিন্তু হয়ে গেছে। যেমন ধরেন বিএসসিসির যে বিল্ডিংটা সেটা স্ট্রাকচারটা কমপ্লিট হয়ে গেছে, ওরকম করে ক্যাপিটাল মার্কেট স্ট্রাকচারটা কমপ্লিট হয়ে গেছে। এখন কিছু কিছু জায়গায় ফাইন টিউনিং করলে, কারণ আপনি একটা অনভিজ্ঞ মার্কেটের 10,000 ইন্ডেক্সে ওঠার যে ধকল, সেই ধকলটা থেকে এখন কিন্তু আস্তে আস্তে করে আমরা 4,000-এ এসছি। কিন্তু দেখেন কতগুলো নতুন কোম্পানি যোগ হয়েছে, কতগুলি কোম্পানি নতুন করে বোনাস দিয়েছেন, তারপরেও কিন্তু আমরা ওইটার আশেপাশে 4,000 থেকে 5,000-এর মধ্যে আমার ওঠানামা হচ্ছে। তার কারণ কি? কারণ হচ্ছে যে আমরা একদিকে স্ট্রং হচ্ছি, আমাদের ফান্ডামেন্টাল শেয়ারগুলো তাদের অভিহিত মূল্যের কাছাকাছি আছে, যাতে করে আপনি বেশি ডিভিডেন্ড আশা করতেই পারেন। আর 2 হচ্ছে যে আমার যে রুলস এবং রেগুলেশনসগুলি আমাকে এই সমস্ত অনিয়মতান্ত্রিক জটিলতার মধ্য থেকে বের হয়ে যেতে সাহায্য করেছে। তারপরে হচ্ছে কি, এখন ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা ইমপ্লিমেন্ট হলো। এটিকে যদি আপনি ধরে রেখে কর্পোরেটাইজ করে ফেলতে পারেন ইন্ডাস্ট্রিগুলিকে, এবং যারা ক্যাপিটাল মার্কেটে আছে তাদের ধ্যান ধারণা যদি পরিবর্তন হয়, যারা কোম্পানির মালিক, এখন ধরেন ব্যাংক বা অন্যান্য প্রতিষ্ঠান যেগুলি আছে তাদের আলাদা রেগুলেটরি অথরিটি আছে এবং তারা তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের লোকজন ম্যানেজমেন্টটা দেখছেন, বোর্ড হয়তো আলাদা। কিন্তু আপনি যখন অন্য কোম্পানি, লিস্টেড কোম্পানি কিন্তু তারা অন্য রেগুলেটরের দ্বারা রেগুলেটেড না, সে সমস্ত কোম্পানি কিন্তু তারা এমডি চেয়ারম্যান থেকে শুরু করে সব নিজের আত্মীয় স্বজন নিজেরা করছেন, সেই কোম্পানির সংখ্যাই কিন্তু মার্কেটে বেশি। এখন ধরেন উনি যেভাবে বললেন যে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ এমডি একই ফ্যামিলির মধ্যে সমস্ত আত্মীয় স্বজন নিয়ে একটা কোম্পানি করলো, তাদের স্বচ্ছতা এবং জবাবদিহিতার চাইতে অনেক বেশি স্বচ্ছতা জবাবদিহিতা থাকবে যখন তারা রেগুলেটরদের কাছে রোজ রেগুলেট হবে। ইন্স্যুরেন্স বলেন, ব্যাংক বলেন, এই প্রতিষ্ঠানগুলি এবং মাল্টিন্যাশনাল কোম্পানি বলেন, সুশাসনের যে অভাব যেটি এখন আছে, আমরা আশা করব সেটি ফিরে আসবে। সেটিকে দায়িত্ব নিতে হবে এসিসির। এখন হ্যাঁ, উনি যেটা বললেন যে দায়িত্ব কেন এসিসির নিতে হবে, কারণ আপনি যদি ব্যাংকের দিকে নাও তাকান, তার রেগুলেটর রয়েছে, ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি রয়েছে ইন্স্যুরেন্সকে রেগুলেট করার জন্য, কিন্তু তালিকাভুক্ত কোম্পানি এই রেগুলেটরদের বাইরে যারা রয়েছে, মাল্টিন্যাশনালগুলোকে বাদ দেন, কারণ মাল্টিন্যাশনালরা তারা নিজেদের মতো করে কর্পোরেট বডি বানিয়ে নিয়েছে, অথবা ওইসব কোম্পানিগুলিকে আপনি হয়তো কম দেখতে পারেন যারা আলটিমেটলি অনেকগুলো গ্রুপ মিলে একটা গ্রুপ হয়েছে, তো তাদের শেয়ার হোল্ডিং স্ট্রাকচার এবং তাদের যে ডিরেক্টর লিস্ট, এরা নিজেদের মধ্যেই ফাইট করবে। কিন্তু যারা শুধুমাত্র ফ্যামিলি কোম্পানি হিসাবে আত্মীয় স্বজন নিয়ে একটা সময় ক্যাপিটাল মার্কেটে এসেছে, এখনও যে কোম্পানিগুলি আসছে, এই কোম্পানিগুলোর জন্য আলাদা একটা সেল গঠন করে বিএসইসির দরকার এদেরকে রেগুলেট করা। জি ভাই, আমরা দেখছি যে বিনিয়োগকারীরা কিছু কিছু কোম্পানিতে বিনিয়োগ করেন, যেসব কোম্পানি বাজারে খুব প্রভাব, কিন্তু সেই কোম্পানিগুলোর রিটার্নটা কম, বিনিয়োগ করে রিটার্নটা কম পাচ্ছে। আমি যদি একটা মানে আলোচনা সুবিধার্থে বলি, আপনি প্রাণ বলেন, আপনি অ্যাপেক্স গ্রুপের কোম্পানিগুলো বলেন, এগুলোতে রিটার্ন কিন্তু বিনিয়োগকারীরা তেমন পাচ্ছে না। আমি এর একটি বড় কারণ হচ্ছে প্রাণ গ্রুপ যে পরিমাণে এক্সপানশন করেছে, কোনো একটা কারণে তার ক্যাপিটাল মার্কেটে একটা স্টেডি ডিভিডেন্ড দেয়, কিন্তু এরা আসলে ক্যাপিটাল মার্কেটে এসএসসির চরমভাবে এইগুলি কোম্পানিগুলিকে এখন নতুন ফাইন্যান্সিয়াল অ্যাক্ট হলে অডিট করা উচিত, এবং তারা যে এই হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার দোকান, তাদের এই যে বিনিয়োগকারী কিছু পাচ্ছে না, একটা প্রোডাক্ট তারা প্রথমে করে কি এনে প্রাণে ঢুকায়, ভালো হলেই কেচাপচি লাগে প্রাণে এগ্রোতে নিয়ে যায়, এই যে ইন্টার কোম্পানিতে চেঞ্জ করে নিয়ে যাচ্ছে, যখন না প্রথমে কস্টটা তুলে আপনার লিস্টেড কোম্পানি থেকে যেই ভালো হয়ে যায়, এরকম 10টা প্রোডাক্টের উদাহরণ আমি দিতে, আরএফএলও সেম। তো এখন এই কোম্পানিগুলোকে শক্তভাবে ধরলে আমি মনে করি বাংলাদেশের সেই সক্ষমতা অর্জন করেছে, এসএসসি সেই সক্ষমতা আছে। কারণ আপনি জানেন সামিটকে সাসপেন্ড করা একটা বিরাট উদাহরণ, সামিটের মতো কোম্পানি কিন্তু অ্যামালগামেশনের কারণে সাসপেন্ড আছে, তাহলে প্রাণ কে? মানে সামিটের মতো কোম্পানি যে সবচেয়ে বড় আইপিপিতে হায়েস্ট
পাওয়ার জেনারেটিং কোম্পানি, সে অনিয়মের কারণে আজকে সাসপেন্ড আছে। এগুলি সব ক্লিয়ার হলে সে আসবে। তার মানে এসএসসি কিন্তু আস্থা গেইন করছে। এই এসএসসি কে আমরা একদম শেষ পর্যায়ে যদি আমি অন্যদিকে আসি, এই কারণে কি একটি আপনি যেটি একটু আগে বলছিলেন যে একটি সেমিনার বা এই যে আমি আপনাকে এটাই বলতে চাচ্ছিলাম, আমি সংক্ষেপে তাড়াতাড়ি বলে ফেলি। আমাদের যতগুলি সেমিনার বা মেলা টেলা হয় এগুলো একটা ওয়ার্ল্ড ক্লাস আমাদের একদিনের হলেও দেখাতে হবে সারা পৃথিবীতে। আমি মালয়েশিয়ায় গিয়েছি, সিঙ্গাপুরে গিয়েছি, বিনিয়োগকারীরা আসবে, বিনিয়োগকারীদের জন্য ফ্রি থাকবে, কিন্তু ওয়ার্ল্ড ক্লাস যদি আমরা একটা সেমিনার, একটা হচ্ছে সাধারণ বিনিয়োগকারী লিটারেসি, একটা কোম্পানি আইনের লিটারেসি, এই ধরনের যদি একটা কাজ করা যায় তাহলে আপনি মনে করবেন যে আমরা ভিশন, মানে আমরা 2019 সালে কেমন মার্কেট চাই, 21 সালে কেমন চাই, বাংলাদেশের জিডিপি কোথায় যাবে, 10 গ্রোথ কিন্তু হবে 19 সালের পরে, সেই জায়গায় আমার ক্যাপিটাল মার্কেটে কোথায় দেখতে চাই, এগুলি নিয়ে আসলে করা উচিত। এখন কয়েকটা মেলা করলেন, কেউ কিছু বুঝলো না, আইটেম শুধু দিনের শেষে ভাই কি আইটেম কিনবো, কি বেচবো, তাহলে কিন্তু কোনো বিনিয়োগকারী উপকৃত হবে না এবং ক্যাপিটাল মার্কেট আবারও একই পরিণতি হবে, যেটা 96 হয়েছিল 10-এ হবে। তার জন্য একদম শেষ পর্যায়ে 1 মিনিটে যদি বলেন এই অবস্থায় বাজারে কি আমরা সুদিন দেখতে পাচ্ছি? আমার তো মনে হচ্ছে আশার আলো সবসময় আছে, তবে এখন আমরা বেশি আশাবাদী। তার কারণ হচ্ছে যে গ্রোথটা এইবারে যে গ্রোথ মার্কেটের আমরা দেখছি সেটি কিন্তু ফান্ডামেন্টাল গ্রোথ। আমরা আগে সব সময় দেখে আসতাম যে মার্কেট হু করে বাড়ছে, কেন বাড়ছে কেউ জানে না, আবার মার্কেট পড়ছে, কেন পড়ছে কেউ জানে না, কোনো কারণ বিশ্লেষণ করে খুঁজে বের করা যেত না। এখন কিন্তু আপনি বের করতে পারবেন যে আজকে কেন বাজার পড়লো, এখন কেন বাজার বাড়তেছে, আমরা ক্লিয়ার পিকচারটা দেখতে পাচ্ছি চোখের সামনে। জি, তুহিন ভাই আপনাকে অনেক ধন্যবাদ, বিপ্লব ভাই আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক এখানেই শেষ করছি, আগামীকালকে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।